তো ভূতের মুখে রাম নাম। বিজেপি বলছে মৌলবাদের কথা। ভারতবর্ষের সমস্ত মৌলবাদীদের জন্মদাতা হচ্ছে আরএসএস বিজেপি। আর কোন সরকারি আইনে বিনা টেন্ডারে কাউকে মিড ডে মিল দেয়? এর চাইতে বড় দুর্নীতি এবং বেআইনি আর কিছু হয় নাকি? এখন তো ডবল ইঞ্জিনের সরকার। তো দিল্লি সরকারের সঙ্গে কথা বলুক যাতে মিড ডে মিলের বরাদ্দ বাড়ায়। মিড ডে মিলের দায়িত্ব রাজ্য এবং কেন্দ্র দুজনের। আর এসব ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, এইসব ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারা পশ্চিমবাংলায় চলবে না। ইথানল পৃথিবীর কোন দেশে আছে এরকম 20% ইথানল? শুধুমাত্র একটা আমাদের দেশের এক মন্ত্রী তার ছেলেকে ধনী করতে হবে, তার জন্য হাজার হাজার ট্রান্সপোর্ট সেগুলো খারাপ হয়ে যাবে, পাবলিক ট্রান্সপোর্ট খারাপ হয়ে যাবে। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। স্যার, একেবারে তসলিমা নাসরিন তিনি দীর্ঘ 19 বছর পর কলকাতায় পা রেখেছেন এবং আমরা যেটা জানি যে 2007 সালে তাকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল এবং তিনি যেটা বলছেন যে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজকের তিনি আবার কলকাতায় পা রেখেছেন। কি বলবেন, আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? অপ্রাসঙ্গিক কথা। যে কেউ আসতে পারেন ভারতবর্ষ, অনেকেই আসেন, অনেকেই চলে যান, এটা গুরুত্বপূর্ণ না আমাদের কাছে। আপনাদের সরকার থাকাকালীন যেহেতু তাকে চলে যেতে হয়েছিল, তিনি বলছেন যে বাম আমল তাকে তাড়িয়ে দিয়েছিল। সবারই বাক স্বাধীনতা আছে, অনেক কিছুই বলতে পারেন। এবং এই ঘটনাকে ঘিরে বিজেপি বলছে যে আপনারা সেই সময় মৌলবাদের কাছে নতি স্বীকার করেছিলেন। আপনারা তো মৌলবাদে বিশ্বাস করেন না, ধর্মনিরপেক্ষ দল। তো ভূতের মুখে রাম নাম। বিজেপি বলছে মৌলবাদের কথা। ভারতবর্ষের সমস্ত মৌলবাদীদের জন্মদাতা হচ্ছে আরএসএস বিজেপি। তারপরে সেই সময় কি হয়েছিল যদি আমাদেরকে একটু বলেন, কি কারণে এরকম একজন লেখিকাকে চলে যেতে হয়েছিল? আপনারা বরাবরই প্রগতিশীল সংস্কৃতির কথা বলেন। আমি তো বললাম যে অনেক লোকই দেশে আসেন, অনেক লোকই দেশ থেকে চলে যান, এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। একেবারে স্যার, অন্য প্রসঙ্গে যাব। এই যে মিড ডে মিলে আমরা দেখছি যে বিগত কয়েকদিন ধরে মিড ডে মিল নিয়ে অনেক বিতর্ক চলছে। সেখানে ডিম প্রথমে তুলে দেওয়া, তারপর ইসকনের হাতে তুলে সেই মিড ডে মিলের দায়ভার তুলে দেওয়া। প্রচুর মিড ডে মিল কর্মী, বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মহিলারাই এই মিড ডে মিল কর্মীর সঙ্গে যুক্ত। তাদের কাজ হারানোর একটা জায়গায় চলে গিয়েছে বিষয়টা। কি বলবেন, এটা কি ইচ্ছাকৃত করা? ইসকনের হাতে তুলে দেওয়া, আদতে তো এই যে এত হাজার হাজার মিড ডে মিল কর্মী তারা তো কাজ হারাতে বসেছে। মিড ডে মিল চালু হয়েছিল কেন ভারতবর্ষে? প্রথম চালু হয় তামিলনাড়ুতে, তারপর পশ্চিমবঙ্গ সহ আরও কয়েকটা রাজ্যে। এরাই প্রথম ড্রপ আউট আটকাবার জন্য। ড্রপ আউট কারা আটকাতে পারবে? যদি সেই গ্রামের মহিলারা থাকে, তাহলে তারাই তাদের গ্রামের ছেলে মেয়েদের নিয়ে আসতে পারবে। ফলে তাদেরকেই মিড ডে মিলের কুক হিসেবে নিয়ে আসা। এসব এরা জানে নাকি? তার কারণ বিজেপি তো লেখাপড়ার বিরুদ্ধে। তার কারণ লেখাপড়া শিখলেই প্রশ্ন করবে, ওই জন্যই তো ওদের স্লোগান, পড়াশোনা করে যে গাড়ি চাপা পরে সে। আর কোন সরকারি আইনে বিনা টেন্ডারে কাউকে মিড ডে মিল দেয়? এর চাইতে বড় দুর্নীতি এবং বেআইনি আর কিছু হয় নাকি? কোনো কিছুর বিনিময়ে যে দেওয়া হচ্ছে না তার কী গ্যারান্টি আছে? সরকার দিতে পারে না। এই মিড ডে মিলের কর্মীদের একজনকেও সরানো যাবে না, এবং যে কারণে মিড ডে মিলের কর্মীদের ওই গ্রাম থেকেই নেওয়া হয়েছিল, সেই যে মৌলিক দর্শন, সেই মৌলিক দর্শনেরকে পাল্টানো যাবে না। বিজেপি আসলেও পাল্টাতে পারবে না, লড়াই হবে। ইতিমধ্যে তো ইসকনের হাতে ইসকন দ্বারা মিড ডে মিলের খাবার সরবরাহ শুরুও হয়ে গিয়েছে বেশ কিছু স্কুলে। আমরা তো বললাম যে লড়াই চলবে, এই বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই চলবেই আমাদের। কাউকে ছাঁটাইও করা যাবে না, আর মিড ডে মিলের যে মৌলিক দর্শন সেই দর্শন থেকেও সরে আসা যাবে না। আর বিনা টেন্ডারে বেআইনিভাবে কোনো টাকা পয়সার বিনিময়ে কাউকে কোনো কাজের বরাদ দেওয়া যাবে না, এটা সরকারি আইন।
এবং ছাত্রছাত্রীদের খাবারের যে বরাদ্দ সেটাও অত্যন্ত কম, তো সেই বিষয়ে আপনারা প্রতিবাদ করবেন? কারণ এই যে যারা শাসক দলের ক্ষমতায় থাকে তাদের ছেলেমেয়েরা দিনে ওই টাকায় খাবার তারা খায় না, তারা বড় বড় রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খায়। যারা ভোট দিচ্ছে তাদের ছেলেমেয়েরা এটা হচ্ছে এখন তো ডবল ইঞ্জিনের সরকার, তো দিল্লি সরকারের সঙ্গে কথা বলুক যাতে মিড ডে মিলের বরাদ্দ বাড়ায়। মিড ডে মিলের দায়িত্ব রাজ্য এবং কেন্দ্র দুজনের। শিক্ষা আমাদের দেশে যুগ্ম তালিকায় ছিল না, শিক্ষাকে যুগ্ম তালিকায় অনেক পরে 70-এর দশকে নিয়ে আসা হয়েছে। যুক্তি কী ছিল? একা রাজ্য শিক্ষার এই বিপুল ব্যয়ভার বহন করতে পারবে না, ফলে রাজ্য করবে, কেন্দ্র করবে। তাহলে কেন্দ্রের দায়ভার নিক। কেন্দ্র তো এখন গোটা জিএসটির টাকাই তুলে নিয়ে চলে যাচ্ছে। আগে রাজ্যের হাতে যাওয়ার টাকা পয়সা ছিল, তা তো নেই। আর এখন তো এসব কথা বলে লাভ নেই, যাহাই কেন্দ্র তাহাই রাজ্য, ডবল ইঞ্জিন তো। ফলে মিড ডে মিলের বরাদ্দ না বাড়ালে কখনো ছেলে মেয়েদের পুষ্টিকর খাবার দেওয়া যাবে না। আর এইসব ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, এইসব ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারা পশ্চিমবাংলায় চলবে না। এইসব মনুবাদী চিন্তাধারা পশ্চিমবাংলায় চলবে না। পশ্চিমবাংলার মানুষ যে খাদ্যাভ্যাসে অভ্যস্ত, যে ধর্মের মানুষ যে খাদ্যাভ্যাসে অভ্যস্ত, তারা সেই খাদ্যাভ্যাসেই থাকবেন। কোনো চারটে বাইরে থেকে লোক এসে রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে পাল্টাতে পারবে না, সুভাষ বোস চৈতন্যের বাংলাকে পাল্টাতে পারবে না। স্যার, একেবারে আমরা দেখলাম যে বিগত কয়েকদিন ধরে যেভাবে দিল্লির যন্তর মন্তরে ছাত্ররা আন্দোলন করছিল এবং কলকাতাতেও তার আজ এসে পড়েছিল, এবং তার ফলে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। তো এই যে ছাত্র যুব সমাজ বা কোথাও গিয়ে তাদের অভিভাবকেরা, সাধারণ মানুষ, তারা যখন সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করছে কোনো রকম রাজনৈতিক দল বা কোনো রকম ব্যানার পতাকা ছাড়াই, এবং তারপরে এই যে পেট্রোলে 20% জৈব ইথানল মিশিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ে যে সাধারণ মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে, এটা কোথাও গিয়ে আপনারাও এর বিরুদ্ধে লড়াইটা করছেন। আপনাদের কাছে কতটা আরও মানে এই গোটা বিষয়টা আরও বেশি আপনাদের উদ্বুদ্ধ করছে, তো আপনাদের লড়াইটা কি এতে সহজ হয়ে যাবে? শিক্ষার দুর্নীতি কেন? শিক্ষা তো কোনোদিন পণ্য ছিল না, ব্যবসার বিষয় ছিল না। শিক্ষাকে ব্যবসার বিষয় করা হলো যখন গ্যাট থেকে গ্যাটস হলো। অনেকে তখন বামপন্থীদের প্রচারের দিকে কান দেননি। আমরা বলেছিলাম সার্ভিসেসকে ঢুকিয়ে নেওয়া হলো এখন ব্যবসার মধ্যে। ফলে এটা নিয়ে ব্যবসা সেই যে শুরু হয়েছে, আর এই ব্যবসা তীব্রতর আকার ধারণ করেছে নরেন্দ্র মোদীর আমলে। তার আগে থেকেই শুরু হয়েছিল, তার আগের সরকারও চেষ্টা কম করেনি, আটকানো গেছিল খানিকটা। এখন তো পুরোপুরি ব্যবসায়ীরা শিক্ষা দেখবে। তো যেখানে শিক্ষাটা ব্যবসা হবে সেখানে তো কোশ্চেন লিক হবেই। কারণ আমার টাকা আছে, আমি টাকা দিয়ে কোশ্চেন কিনে নেবো। আমার টাকা আছে, আমি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাব। এবার কোচিং সেন্টার তার ব্যবসা বাড়াবার জন্য সে কোশ্চেন হাতাবার চেষ্টা করবে। এবার যিনি কোশ্চেন সেন্টার তিনি আরও বেশি অর্থের লোভে সেই কোশ্চেন লিক করবেন। তাহলে যদি শিক্ষার দুর্নীতি বন্ধ করতে হয়, প্রথম কথা বেসরকারিকরণ শিক্ষার বন্ধ করতে হবে। শিক্ষার পণ্যায়ন অর্থাৎ শিক্ষাকে নিয়ে ব্যবসাটা বন্ধ করতে হবে। বেসরকারি হাতে শিক্ষা থাকতে পারে, কিন্তু সেটা লাভজনক প্রতিষ্ঠান হবে না। যা আমাদের দেশের আইন ছিল সেই জায়গায় ফেরত আসতে হবে। আর এখন তো মানে আমাদের দেশে অদ্ভুত এরকম দেশ, শিক্ষায় প্রতিষ্ঠানে শিক্ষা নেই, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নেই, পেট্রোলে পেট্রোল নেই। এক অদ্ভুত সরকার। এভাবে চলে নাকি? ইথানল পৃথিবীর কোন দেশে আছে এরকম 20% ইথানল? শুধুমাত্র একটা আমাদের দেশের এক মন্ত্রী তার ছেলেকে ধনী করতে হবে, তার জন্য হাজার হাজার ট্রান্সপোর্ট সেগুলো খারাপ হয়ে যাবে, পাবলিক ট্রান্সপোর্ট খারাপ হয়ে যাবে। চলতে পারে নাকি? দুটো মন্ত্রীর মুনাফার জন্য দুটো মন্ত্রীর পরিবারের লোক লাল হয়ে যাবে, কোটি কোটি টাকা কামাবে তার জন্য। ফলে লড়াই হবে, লড়াই চলছে, শুরু হয়ে গেছে দেখবেন ইতিমধ্যে লড়াই। বিভিন্ন পেট্রোল পাম্পে আমাদের বিক্ষোভ চলছে, এরপর ঘেরাও হবে। এবং এই সমস্ত কিছুতে যেভাবে জেনজি বা এই বর্তমান নতুন প্রজন্ম তারা যেভাবে আওয়াজ তুলছে, কথা বলছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, এটাকে আপনারা কিভাবে দেখছেন, কতটা সাপোর্ট করছেন? এটাই তো কাম্য। তরঙ্গ মিলাইয়া যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে। এটাই তো প্রকৃতির নিয়ম। ফলে তরুণ প্রজন্ম যদি এগিয়ে না আসে তাহলে কিসের ভরসায় আমরা এই পৃথিবী ছেড়ে যাব? ফলে তারাই তো আসবে। এটা কি আপনাদের কাছে মানে আপনাদের লড়াইয়ে নতুন করে মানে আরও বিষয়টাকে সহজ করে দিচ্ছে বিজেপির বিরুদ্ধে? ভীষণ আমরা আশাপ্রদ হয়ে পড়লাম।
এই তরুণ প্রজন্ম যেভাবে লড়াইয়ে রাস্তায় নেমেছে, জীবন মরণ লড়াইতে নেমেছে, কোনো পিছুটান না রেখে নেমেছে, এ তো শুধু ছাত্রদের ব্যাপার না, শ্রমিকদের মজুরি নেই, কৃষকের ফসলের দাম নেই, ছাত্রের লেখাপড়ার সুযোগ নেই, মানুষের চিকিৎসার সুযোগ নেই। এক অদ্ভুত দেশ তৈরি হচ্ছে। তাহলে সরকার কিসের জন্য? শুধু মন্ত্রীদের লুট করবার জন্য সরকার? আর দলবদল করবে? এই যে পশ্চিমবাংলায় যে আপনারা বদল চাইলেন, তৃণমূলের বদলে বিজেপি আসলে, আচ্ছা কিছু কি বদল হলো? যিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, 2 নম্বর ক্যাবিনেটে ছিলেন, তিনি এখন মুখ্যমন্ত্রী। যারা তৃণমূলের হয়ে জিতে আসলো এই নির্বাচনে, তারাই এখন ভালো তৃণমূলে বিজেপিতে চলে গেল। যাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি, বেআইনি বাড়ির রমরমা 91টা বহুতল বানানোর অভিযোগ, তারা ভালো তৃণমূলে বিজেপিতে ঢুকে গেল। তার মানে এরা শুধু দলবদল করতে থাকবে আর দুর্নীতিটা একইভাবে টিকে থাকবে? এর বিরুদ্ধে যে ক্রোধ, সেই ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে এই তরুণ প্রজন্মের মধ্য দিয়ে। তার আমরাও চেষ্টা করছি তরুণ প্রজন্মের পাশে যতটা পারা যায় ততটা থাকার। সব রাজনৈতিক দল চেষ্টা করছে শুভবুদ্ধি সম্পন্ন। আর মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, তরুণ প্রজন্ম যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, কৃষক, শ্রমিক, মহিলা, কেউ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, তার জন্য জাতের নামে ভেঙে দাও, ধর্মের নামে ভেঙে দাও। তা না কোনো মুখ্যমন্ত্রী মুসলমান হিন্দু বলে কথা বলতে পারেন? ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ করছেন। ঠিকঠাক সরকার থাকলে জেলে যাওয়ার কথা এই মুখ্যমন্ত্রীর। এখন অবধি তিনি যা কথা বলেছেন। আর ওদের পোষিত কতগুলো চ্যানেল আছে, যে ভাষায় কথা বলছে, ও তো জেলে ভরে দেওয়া উচিত এখনই। ওদের থাকার কোনো অধিকার আছে নাকি জেলের বাইরে?